তখন আমার সাথে এই আসা যাওয়ার ভিতরে হোটেলে আসা যাওয়ার 6 মাস পরে আমার সাথে হলো পরিচয়। এই 6 মাস সে হোটেলে আসা যাওয়া করতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কত মাস যাবত এই হোটেলে আসা যাওয়া করো? আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন জল্লাদ শাহজাহান তার স্ত্রীর সাথে নির্মমভাবে তাকে অত্যাচার করত, এ নিয়ে তার স্ত্রী মুখ খুলেছেন এবং জল্লাদ শাহজাহান তিনি বলেছেন তার স্ত্রী নাকি তার ঘর থেকে প্রায় 17 লক্ষ টাকা নিয়ে চলে গেছেন। কার কথা সত্য সেটা তো আমরা জানি না, আমরা প্রতিবেদন দেখে জাজ করব এবং তাদের মুখ থেকে শুনে আসি কে কি অপরাধ করেছে। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা আমরা কথা না বলে সরাসরি স্ক্রিনে চলে যাই, পরবর্তীতে ভিডিওর আপডেট তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তখন আমার সাথে এই আসা যাওয়ার ভিতরে হোটেলে আসা যাওয়ার 6 মাস পরে আমার সাথে হলো পরিচয়। এই 6 মাস সে হোটেলে আসা যাওয়া করতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কত মাস যাবত এই হোটেলে আসা যাওয়া করো? তখন বলো যে এই হোটেলে আসা যাওয়া করি আজকে 6 মাস। তোমাকে কত টাকা দেয়? তখন বলো যে প্রতি নাইটে আমাকে 1500 টাকা দেয়, আর কাস্টমার যারা আসে তারা যায় বকশিস দেয়, সেটাও আমি পাই। বকশিসালা যা নিতে পারি কাস্টমারের কাছ থেকে, তখন ওরা আমাকে 1500 টাকা দেয়। ও বলছিল হোটেলে যে আমার মা তো এটা জানে না যে আমি এই কাজ করি। তো তোমার মা জানে না তুমি এই কাজ করো? কয় না। তো আমি আর ওইটা তার মার সাথে বললাম না। আমি বললাম যে কি অবস্থা, আপনার শরীরের কি অবস্থা? তখন বললো যে দেখো বাবা, আমার মেয়েটা তো আমি এইখানে থাকি, যেখানে থাকি সেখানে আমরা থাকতে পারবো না, কারণ কিছু ছেলে পেলে আমাদেরকে ডিস্টার্ব করে। তো আমরা একটা বাসা চেঞ্জ করবো, এইখানেও বাসার বাকি আমাদের 3-4 মাসের বাসার বাকি পড়ে আছে। হ্যাঁ, আমরা 4000 টাকা করে বাসা ভাড়া দিই, 2 জন থাকি। তো আমরা বাসা চেঞ্জ করব, এখন আমাদের কাছে টাকা নাই, ওষুধের কাছে প্রায় 70-80 হাজার টাকা। তো আমরা কিভাবে থাকবো, কিভাবে খাবো, কি করব? তো আমি বললাম যে দেখেন, এখন তো সেটা বলা যাচ্ছে না, কিভাবে থাকবেন, কিভাবে কি করবেন। তো আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করি, দেখা কি করা যায়, আপনাদের জন্য কি হেল্প করতে পারি। তো এইগুলা তাদেরকে আবার ওই দিনও খাওয়া দাওয়া করলো, ওরাই পাক করলো, মাইজিয়ে পাক করলো, পাকটা করে খাওয়া দাওয়া করে চলে গেল। যাওয়ার পথে আমি 1000 টাকা দিয়ে দিলাম ওকে। তো সে চলে গেল। তার 5 দিন পরে সে আসলো একা আমার কাছে, আমার বাসায়। একা আসার পরে বললো যে ভাইয়া, আমরা তো ওই বাসায় থাকতে পারতেছি না, এখন আমি কি করব? তখন আমি বললাম যে কি করার আছে তুমি দেখো। পরে কয় ভাই আপনি যদি এখানে নিয়ে আসতেন আমাদেরকে। আমি বলি এখানে তো আমার বাসায় খালি নেই, তো আমি কোথায় নিয়ে আসবো তোমাদেরকে? কয় ভাইয়া সাইডে কোনো জায়গায়। আমি কই না, কোনো জায়গায় কোথায় রাখবো, এখানে কোনো বাসাও খালি নেই, পরে দেখি কি করা যায়। তো এমনি 2 দিন পরে আবার তারা ওই দিন সে থেকে সন্ধ্যার সময় চলে, আমিও গেলাম ওদের বাসায়, জুড়াইন ওদের বাসায় গেলাম। আমি ওই দিন ওরে নিয়ে ওদের বাসায় গেলাম। বাসায় যেয়া ওর মার সাথে কথাবার্তা হলো। ওর নাকি এক মামা আছে এখানে বসেছিল, ওর মামার সাথে আর একটা মহিলা আছে, ওই মহিলার সাথে কথাবার্তা হলো। গিয়া দেখলাম ওরা বাসায় কথা বলতেছে, ওর মা আর ওই মহিলাটা আর ওর মামা কথা বলতেছে। তো গিয়া ওইখানে আমাকে চাটা খাওয়াইলো। হ্যাঁ, তো চাটা খাই আমি চলে আসলাম। তো ওই দিনও ওদেরকে 1000 টাকা দিয়ে আসলাম। তো এইভাবে আস্তে 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 আমার সাথে পরিচয়ের এক প্রকার। পরে আমার সাইটে যে রুম আছে এই রুমটা খালি হবে। তখন আমি বললাম যে আমার কাছে একটা ভাড়াটি আছে, ওরা আসতে চাচ্ছে, আমারই খালা হয়, তবে ওরা এখানে থাকবে, তো রুমটা আমাকে দিয়ে দেন। তখন এই রুমটা আমাকে তারা দিয়ে দিল। আমি এটার অ্যাডভান্স দিলাম 1 মাসের 5000 টাকা, 4500 আর কি। তো 5000 টাকা আমি ওদেরকে দিয়ে দিলাম যে পরের মাসেও ভাড়া দিতে হবে। তো দিয়ে পরে ওদেরকে বললাম, তখন ওরা বললো যে ওইখানে তো আমাদের অনেক টাকা বাকি আছে। কত হাজার টাকা বাকি? কয় প্রায় 40,000 টাকার মতো আমাদের ওইখানে দেনা পাইবে মানুষে। তখন আমি একদিন গেলাম, যাওয়ার পরে সেটি ছিল শনিবার দিন। কোন মাসে সেটি আর মনে আছে শনিবার দিন আমি ওইখানে গিয়ে 40,000 টাকা এক লোকে বাইর করে দিয়ে দিলাম। দিয়ে তাদেরকে সবকিছু করে এবং ওইখানকার ভাড়া মিটাইয়ে এইখানে যত ভাড়াটার আছে সবকিছু এখানে ওদেরকে সন্ধ্যার সময় এখানে নিয়ে আসলাম। ওরা সন্ধ্যার সময় মাইজিয়ে চলে আসলো আমার এখানে। আইসা এখানে পাশে রুম নিল এবং রুম নিয়ে এখানে তারা অবস্থান করতে মানে থাকলো। থাকার পরে থেকে মানে আমার সাথে কথা হলো যে যেহেতু আমরা একটা মহিলাকে 3000 টাকা দিচ্ছি পাক করে দেওয়ার জন্য, আমি খাওয়া দাওয়া করি, আর আমার দোকান যে ছেলেটা থাকে ওই ছেলেটা খাওয়া দাওয়া করে, আমরা একটা রুমে থাকি। আমাদের রুমটা বড়, তাদের রুমটা একটু ছোট, তো ওই রুমে থাকি আমরা। তখন বললাম যে ঠিক আছে, তোমাদেরকে আমি 4000 টাকা দিব, যেই টাকা তোমাদেরকে দিয়েছি এই টাকা থেকে কিছু কিছু কাটা যাবে, মাসে 2000 টাকা করে তোমাদেরকে দিয়ে দিব, আর 2000 টাকা আমি কেটে নিব।
কয় না ভাই এত কাটলে তো আমরা পারবো না, 1000 টাকা দিয়েন, 1000 টাকা কেটে রেখেন আর 3000 টাকা আমাদেরকে দিয়েন। তো বললাম যে ঠিক আছে, তোমার মা যদি সুস্থ হয় তখন একটা কাজকর্ম করবো, তুমি একটা চাকরি বাকরি করো, তখন আমার টাকাটা দিয়ে দিবি। তখন ওর মা আছে, তো ও মানে আমাদের পাকটাক করা আরম্ভ করলো। তো পাকটাক করে আমরা একত্রে খাই। এখন দেখি আস্তে আস্তে ওদের অনেক মেহমান টেহমান আসছে, আইসে আমার বাসায় থাকে খায়। আমি কিছু বলি না, আমার যা বাজার করি আমি সবার সাথে বাজার করি, সব কিছুই কিনা তাদেরকে দেই, তারাও খায়, আমিও খাওয়া দাওয়া করি। এইভাবে চলতে লাগলো বেশ কিছুদিন, এইভাবে চলে গেল। এবং সে আমাকে ভাইয়া ডাকে, আমি ওকে বোনের মতো স্নেহ করি, মায়া করি। তো আমি ওকে বললাম যে সাথেই, তখন সে বললো ভাইয়া এখান থেকে কি রাত্রে আসা যাওয়া যাবে না? তারপরে ওর মা ও আমার এখান থেকে যত পাকটাক করে সবই মেহমান আসে, খাওয়া দাওয়া করে, সবকিছু করে। আমি আর আমার ছেলেটা থাকি এক রুমে, তারা থাকে আরেক রুমে। তাদেরকে দিয়েছি ওই রুমে থাকতে, দক্ষিণ পাশের রুমে, আমার পাশের রুমেই ফ্ল্যাট, এক ফ্ল্যাটেই থাকি। তো আমি থাকি এই পাশের রুমে। তো তারা থাকতেছে, খাইতেছে। তো আমি দোকানে যাই, দোকান থেকে আসলে ছেলে আসে বাসায়, ওই নাতি যেটা আমি আমার বাসায় কাজ করতো, দোকানে কাজ করতো। তো আমি যখন দোকানে যাই সে বাসায় আসে, সে যখন বাসায় থেকে দোকানে যায় তখন আমি আসি। আমি বেশিরভাগ সময় বাসায় থাকি, আবার দোকানেও থাকি, বেশি সময় টাকাটায় বাসায়। তো এইভাবে তাদের সাথে আমার থাকা খাওয়া চলতেছে প্রায় এমনি বোনের মতোই। কথা বলা হচ্ছে, সে আসে বসে, আমার একটা সোফা আছে, সোফায় বসে, আমি খাটে বসে দুইজন আলাপ করি। তো রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত কথা হয়। তো তার সাথে বাট অন্য কোনো কথা হয় না। তো সে বললো একদিন যে ভাই আমি যদি এইখান থেকে রাত্রে বিরেতে যাই ওইখানে, তাহলে কোথায় যাবে তুমি? আমি জিজ্ঞাসা করলাম। কই ভাই আমি যদি ওই হোটেলে যাই তাহলে কোনো সমস্যা? আমি কই না, তুমি এইখান থেকে তো হোটেলে যেতে পারো না, কারণ মানুষে কি বলবে, যেহেতু এখানে পরিচয় দিয়েছি যে আমার বোন, তো মানুষে খারাপ বলবে না? আমার বোন যদি এটা খারাপে যায় রাত্রে বিরাতে 1টা 2টার সময় আসে, আবার কোনোদিন রাত্রে গিয়া সকালে আসে, মানুষে খারাপ বলবে। পরে তাহলে আমরা কেমনে কি করবো? কেমনে? তোমার আম্মা তো মনে করো যে একটা চাকরি করবে বলছে, দেখো একটা কাজ জোগাড় করো। আর যদি জোগাড় না করতে পারো, আমি একটা দোকান দিই, তোমার আম্মাকে বলো দোকান চালাইতে, অন্য জায়গায় একটা দোকান দিয়ে দিই, তোমার আম্মা একটা দোকান চালাবে, তুমি বাসায় আমাদের পাক করতেছো, খাওয়া দাওয়া করতেছো। তখন এইভাবে ডিসিশন হলো যে একটা দোকান তারা দিবে, এবং একটা দোকান তার মা চালাবে, আর একটা দোকান আমি চালাবো, এবং সে আমাদের বাসায় পাকটাক করবে, খাওয়া দাওয়া করবে, আস্তে আস্তে টাকা কাটবে। এইখানে আপাতত আজকে শেষ। আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ দিস? একটা যৌন ওষুধ খাওয়া দেবো, কত টাকা লাগে আমি জানি না, সঠিক সেটা জানি না। এই বিষয়টা আপনি ক্লিয়ার এক করেন। মিনিট, আপনি একটা যৌন ওষুধ খাইবেন, ওষুধ খেয়ে তারপরে টাকা বলেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। কয় ঘন্টা আপনার স্ত্রীর সাথে থাকতে পারেন? পরে আইসা আমাকে ইন্টারভিউ নিবেন। সাংবাদিকতা আমি সে বলি, ইউটিউবার আছেন, হ্যাঁ। যে একটা মেয়ে পাইলে মানে মেয়ে কি বলতেছে তার প্রমাণ আপনারা জোগাড় করতে পারতেছেন না। I never tell a lie in my life. আপনি বিভিন্ন রকমের ওষুধ খেয়ে, যৌন ওষুধ খেয়ে আপনি তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আপনাকে হ্যাঁ দিবেন না, আপনি বলবেন যে আমি এই প্রশ্নের উত্তরটা দিব না, সাংবাদিক আপনাকে জোর করতে পারবেন, মারামারি নেই, আপনি কিন্তু কাউকে ইয়ে করতে পারেন। আমার শেষ প্রশ্ন, আমার সাইড থেকে শেষ প্রশ্ন জানি আপনি উত্তর দিয়েছেন কিনা। ওই মেয়ে একাধিকবার প্রেস ক্লাবের সামনে এবং বেশ কয়েকজন সংবাদকর্মী, ইউটিউবার সবার কাছে একটা অভিযোগ করছে যে আপনি তাদেরকে বলছেন জেলখানা থাকা অবস্থায় আপনার অনেক সাংবাদিকের সাথে আপনার পরিচয় হয়েছে, আপনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইয়ে করছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, অনেক সাংবাদিকের সাথে আপনার পরিচয়, আপনি সাংবাদিকতার নামটাকে ব্যবহার করছেন যে ওই মেয়ে কারো কাছে যেতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, এই কাজটাকে আপনি ঠিক করছেন বা আদৌ এটা করছেন কিনা বলবেন? এটা আমি করি নাই। এবং সে বিয়ে হওয়ার পরে থেকে সে যেদিন আমার বাসা থেকে আসছে, যেদিন আমার বাসায় আসছে, আমার সাথে যেদিন আমার বাসায় এসে আমার এখানে আসছে, তারা কাজ করবে কাজ। গায়ে হাত দিচ্ছে। একটা কথা বলেন। হ্যাঁ, এখন কোনো একজন অসাধু ব্যক্তি যদি কোনো একজন নারীর গায়ে হাত দিচ্ছে, সাংবাদিক না সাধারণ মানুষও, হ্যাঁ, এটা দায়ভার কি আপনি সব সাংবাদিক আমি সবারে দিব কেন? আপনি এখন আমি তো না, আপনারা তো এরকম সাংবাদিকতা আমি সে বলি, ইউটিউবার আছেন, হ্যাঁ, যে একটা মেয়ে পাইলে মানে মেয়ে কি বলতেছে তার প্রমাণ আপনারা জোগাড় করতে পারতেছেন না। এবার আসুন, ওকে, এটা ক্লিয়ার। আপনি প্রেস ক্লাবের ভিতরে এসে একটা ব্যানার দিয়ে একটা সংবাদ সম্মেলন করছেন না? আপনি সংবাদ সম্মেলন করেন? আমি সংবাদ সম্মেলন করেছি। হ্যাঁ, করছেন তো? হ্যাঁ, করেছি। এটা আপনার
নাগরিক অধিকার আপনি করতে পারেন, করতে পারেন। সেদিক থেকে ওই নারী কি সংবাদ সম্মেলন করার অধিকার রাখে না? আর 100% রাখে। আমরা আপনার কথা শুনছি না? হ্যাঁ শুনছেন। তাহলে আমরা ওই নারীর কথা শোনা কি অপরাধ? না অপরাধ না। তো আপনি ওনাকে সাউথ মাউথ কেন বললেন? হ্যাঁ এই যে এটাই সেটাই উনি বারবার বলতেছে আপনি 40 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট এটা কতবার উনি আপনি আচ্ছা আপনি কি পুরুষ? আমার কথা হ্যাঁ আপনাকে আমি ওষুধ খাওয়াই দিব, কত ওষুধ খাওয়াই আমি টাকা দিচ্ছি এখন পকেটে থেকে 1 মিনিট জনগণের সামনে বলতেছি আপনি সেই ওষুধ টাকায় আপনার এনজয় আপনার স্ত্রীর সাথে কতক্ষণ আপনি এনজয় করতে পারেন সেটা আপনাকে কালকে সাধারণ ভাই শুনেন, বলেন। একজন বাংলাদেশের নাগরিক যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ আনতে পারে। আচ্ছা একটা কথা বললেন, আপনার কথা শেষ করি। আপনি এখন আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করতে I never tell a lie in my life. আপনি না বলেন, আমি যদি মিথ্যা বলতাম আপনি বলেন নাই। তাহলে আমার জেলে যাইতে হইতো না, আমার 40 বছর জেল কাটতে হইতো না। ভাই আপনি এখন আমি যদি মিথ্যা বলতাম জেলখানা আমার কথাটা আমি কোর্টকে আমার কথা শুনেন, আপনার কথা শুনেন। বলেন। যে কোনো লোকের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনতেই পারে, নাম্বার 1 আনতে পারে। হ্যাঁ। এখন সেই অভিযোগের সত্য মিথ্যা যাচাই করার জন্য আছে আদালত। আপনার তো বিবেক আছে। আমি বলি এখন আপনি এখানে দাঁড়াইছেন, এখন আমি কি আপনার কথাগুলো না শুনে যাইতে পারবো? না শুনলেন আমি শুনতে কিন্তু শোনার ভিতরে প্রশ্ন এখন বলি না, সাংবাদিকের কাজ বিচার করা না। না বিচার করা না কিন্তু তার বিবেককে প্রশ্ন করে। এখন তো উনি কোন বিবেক দিয়ে বলতেছে? আপনার কথা শুনবো আমরা, মেয়ে যে আমরা বলছে তারটাও শুনবো। শুনবো আমার কথা। আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা সেটার বিরুদ্ধে আপনি আপনি বিবেকে না তো আপনি মেয়েকে প্রশ্ন করেন না আমরা যে তো এটা তো বিচারক না। পৃথিবীতে কোনো ইতিহাস নাই, পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই যে একটা ছেলে একটা মেয়ের সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত থাকতে পারে। এটা তো পৃথিবীতে এমন কোনো ইতিহাস ভাই, নাই। এখন সে মেয়ে যদি একটা অভিযোগ করে, ধরেন আমি বলি আবার বলে। কথা শুন, ঠিক আছে। শেষ করলেন না তো আপনি? হ্যাঁ অভিযোগে করলো, হ্যাঁ। আপনি এখন বললেন না যে একটা পুরুষ ওষুধ খাই এটা করতে পারবে না, বলছেন আপনি? হ্যাঁ। বলছেন না? হ্যাঁ। তো এটা প্রমাণ করার জন্য ডাক্তার আছে, মেডিসিন বিভাগ আছে, এটা নিয়ে সিলেসিলি করার দরকার নেই। আপনি নির্দোষ, ও মেয়ে অভিযোগ করে, আপনি এখন আজকে চ্যালেঞ্জ করছেন না যে আমি এই ধরনের কোনো কাজ করি না, বলছেন না আপনি? হ্যাঁ, বলছি। বারবার বলছেন আপনি ওষুধ খাই নাই, হ্যাঁ। আমি এটা করি না, বলছেন না? হ্যাঁ। তো এটা রেকর্ড হচ্ছে, তো এটা প্রমাণ করার জন্য তো মেডিকেল বোর্ড আছে, ডাক্তার আছে, আপনি এটা নিয়ে তো শাউট করে সিলেসিলি করার কিছু নাই। আচ্ছা, বারবার একটা কথাই তো বলতেছে ঘুরে ফিরে। আচ্ছা একাধিকবার কেন একাধিকবার এত প্রশ্ন কেন? আপনার কাছ থেকে যতটুকু উত্তর পাই নাই দেখে আপনাকে Okay, করেছে। এখন আসি। হত্যা করার ব্যাপার নাই। ভাই এবার আসেন, আপনি তো বেশ কয়েকদিন ধরে ঝামেলাটা চলতেছে। হ্যাঁ। এবার একটু আমাদেরকে ঠান্ডা মাথায় একটু বলেন যে এটা আইনগতভাবে এখন কোন অবস্থায় আছে? আইনগতভাবে কোন অবস্থায় আছে সেটা আমি এখনো বলতে পারবো না। এই মামলাটা পিবিআই তে গেছে, পিবিআই তদন্ত করতেছে। হ্যাঁ। পিবিআই তদন্ত করে কি রিপোর্ট দেয় সেটা হলো তাদের ব্যাপার। সেটা তো আমি জানবো না। এবং আমার মামলা, তারা যে মামলাটা করছে এইটাও পুলিশ তদন্ত করেছে। এখন পুলিশ কি তদন্ত রিপোর্ট দেয় সেটা তাদের পুলিশের ব্যাপার। এখন সেটা কোর্টে বিচারাধীন মামলা, বিচারের রায় কি হবে সেটা আমি জানি। জি, তো রায় হলে পরে বোঝা যাবে যে কি হবে। সেম বক্তব্যটা হচ্ছে মেয়েরাও দিচ্ছে যে তারাও আপনার মামলা করছে, মামলা প্রক্রিয়া দিন, ঠিক আছে, তারা যে অভিযোগগুলো করতেছে সেই অভিযোগের প্রমাণ তারা দিতে পারবে। আচ্ছা, দিতে পারবে একটা জিনিস হ্যাঁ। আর দেওয়া একটা জিনিস। সচিবালয়ের গেটটার সামনে আপনি কই? জি, হ্যাঁ সাজান ভাই, দিতে পারবে একটা জিনিস, কাগজপত্র ডকুমেন্টস সেটাকেই তারা ভুয়া বানাই দিচ্ছে। আপনার তো মেয়েটাকে শুধু কি ওই এক হোটেলে তো না, আরো অনেক হোটেলে আনাগোনা ছিল। আরো কিছু হোটেলে ছিল এবং সেটা আমি প্রমাণ করেছি অন্যভাবে। এখন আপনি যে ক্যামেরার সামনে দাঁড়াইছেন, বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, হ্যাঁ। মূলত এখন আপনার দাবিটা কি? আমি বিভিন্ন ইন্টারভিউ দিই নাই। বলেন, আপনি মিডিয়ার সামনে তো আসছেন, কথা বলতেছেন, আমরা এখন আপনি কি চাওয়া করেন? সে আমাকে এসে বললো যে দাদা তুমি কার সাথে সংসার করতেছো বিয়ে করিয়া, কিরকম? হ্যাঁ, সে বললো যে এই মেয়েরে জিজ্ঞেস করতেছে গোলম বাজার বাবু বাজার নামার পর যে তুই তো আগে হোটেলে আসতি, হ্যাঁ তো এখন আইস না কেন? এই কথাটা সে আমাকে গিয়ে বলছে প্রথম। আচ্ছা, আমি আপনাকে বলি, সাজান ভাই, আপনি যে অভিযোগ করছেন আপনার স্ত্রী হোটেলে ছিল, কিন্তু আপনার স্ত্রী অভিযোগ করছে যে আপনি বিভিন্ন রকমের ওষুধ খেয়ে, যৌন ওষুধ খেয়ে আপনি তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ছিলেন। আপনাকে আমি একটা যৌন ওষুধ খাওয়া দেবো, কত টাকা লাগে আমি জানি না, সঠিক সেটা জানি না। এই বিষয়টা আপনি ক্লিয়ার এক করেন। মিনিট, আপনি একটা যৌন ওষুধ খাইবেন, ওষুধ খেয়ে তারপরে টাকা বলেন আমি টাকা দিয়ে দিচ্ছি, কয় ঘন্টা আপনার স্ত্রীর সাথে থাকতে পারেন, পরে এসে আমাকে ইন্টারভিউ নিবেন। আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ দিস? আচ্ছা সাজান ভাই, আরেকটা কথা জানতে চাই। ইতিমধ্যে আরেকটা কথা, জেলে কোনো সিট বাণিজ্য হয় না। জেলে বহুত বড় বড় লোক গেছে, বহুত কোটিপতি গেছে, তারা আমাকে সম্মান করেছে, তারা আমাকে টাকা দিয়েছে, আমাকে দেখে টাকা দিয়েছে। কেন দিয়েছে? আমি তাদের সাথে ব্যবহার করছি। আমি যদি মানুষের সাথে জেলখানা থেকে আসি আজকে 10 মাস, আমি রাস্তাঘাটে মানুষের পিটাইতো, রাস্তাঘাটে মানুষের উৎসাহিত লাগতো, এক কাপ চা তো দূরের কথা, যারা জেল যদি কেউ আগে পরে এখানে খাটে দিকে দেখেন
তাদেরকে একটা চাও করে ডাকটা খাওয়ায় না, আর আমাকে চা খাওয়ায়, চা খুঁটি খাওয়ায়, আমার টাকাও দেয়। ভাই আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না, আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না, কেন করে? আমি মানুষের সাথে ভালো ব্যবহার করেছি বিধায় সেটা বলে। এখানে আমার কাগজ আছে। আচ্ছা আরেকটা বিষয়, প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, ভালো লাগলে লাইক। প্রিয় দর্শক, জল্লাদ শাহজাহান ও তার স্ত্রী সম্পর্কে কোনো কিছু বলার থাকলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে ছোট্ট একটু ভাবে লিখে দিবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ে আপডেট ভিডিও বানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।